খুব ভালো পরিমাণে কোম্পানি থেকে টাকা খেয়ে দালালি করে এই বাইকের ব্লগটি বানালাম। এরকম যারা ভাবতেছেন তারা টোটালি ভুল ভাবতেছেন। সবার আগে বলে নেই, আমি আজকে যে ব্লগটা করতেছি সেটা হচ্ছে এই যে আমি চালাচ্ছি বাজাজ ডিসকভার 125cc। এই বাইকটি 2026 সালে এসে এটা ঠিক হবে কিনা, বা এই বাইকটি কেমন, প্রস কনস, তিতা মিঠা দিক, ভালো দিক, মন্দ দিক, এই সব কিছু আপনারা জানতে পারবেন এই ব্লগ থেকে। আরেকটি কথা, আমি খুব বেশি স্পিডে যাইতে পারতেছি না, কারণ হচ্ছে আমার যেই ক্যামেরা যেটাতে আমি ব্লগ করতেছি বা ভিডিও ধারণ করতেছি, এই ক্যামেরাটাতে বেশি জোরে গেলে সাউন্ড মানে বাতাসের কারণে নয়েজ রিমুভ হয় না। এই জন্য হচ্ছে আস্তে আস্তে যাচ্ছে আর ব্লগগুলো করতেছি। তো ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে এই যে বাজাজ ডিসকভার 125cc এই বাইকটি সম্বন্ধে কথা বলতেছি। 2026 সালে এসে এই যে FI ভার্সন, স্মুথ ইঞ্জিন, আরও অনেক ফিচার, ইলেকট্রনিক্স, বিভিন্ন কিছু এরকম ফিচার সম্বলিত একটি যুগে এসে আপনি এই বাজাজ ডিসকভার 125cc এই বাইকটি নেওয়া কি ঠিক হবে? আর ঠিক হলেও যদি মন ঠিক করে থাকেন যে এই বাইকটি আপনি কিনবেন, তাহলে এই বাইকটি কেমন হবে, এটা শক্তপোক্ত কেমন হবে, এটা দীর্ঘস্থায়িত্ব কেমন হবে, মাইলেজ কেমন দিবে, এটা হচ্ছে রাইড কমফোর্ট কেমন, এই সব কিছু নিয়ে আমি এখন আলোচনা করতেছি। তো এই বাইকটা আমি কিনেছি হচ্ছে আমার প্রায় 16 মাস বা 15 মাস হবে, 1.5 বছর ধরেন, 1.5 বছর এখনো পুরোপুরি হয় নাই, এখনো 6-7 মাস বা 7-8 মাস এরকমই ধরেন। এটার কি বলে ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টি এখনো আছে। তো সার্ভিস ওয়ারেন্টি থাকলেও আমি ওয়ারেন্টি মানে সার্ভিস সেন্টারের যে এটার কোনো সার্ভিস আমি করাই না। তো যাই হোক, তো এতদিনের ভিতরে আমার এই বাইকটি এখন পর্যন্ত সব কিছুই ঠিক আছে। মোটামুটি ইঞ্জিনের যে বিষয়টা, যে কোনো মোটর সাইকেলের সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে ইঞ্জিন ঠিক আছে, ট্যাপিড পিস্টন বা রিং পিস্টন যেটাই বলেন না কেন, এভরিথিং ইজ ওকে। এখন এই বাইকটা হচ্ছে অনেক পুরাতন মামদাত্তা আমলের একটি বাইক, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে 2024 সালের লেটেস্ট ভার্সন, যেটা 2024 লেটেস্ট ভার্সন, লাস্ট যেটা ডিসকভার 125cc যে লাস্ট ভার্সন, সেটা আমি ব্যবহার করতেছি। CBS আছে, মানে পিছনের ব্রেকটা চাপলে সামনের ব্রেকটা অটোমেটিক এটা ধরে ব্রেক হয় 60-40 রেশিওতে। যাই হোক, যেটাই বলেন না কেন ওইটাতে এটা আছে। আর হচ্ছে এটাতে কোনো FI ইঞ্জিন নাই, কার্বোরেটর ইঞ্জিন। আর এটার মাইলেজ হচ্ছে, আমি বর্তমানে ঢাকা সিটিতে বেশি রাইড করি, ঢাকা সিটির ভিতরে আমি এটার মাইলেজ এভারেজ 50 পাই, আর ঢাকার বাইরে গেলে 60-এর মতো যায়, 55-60 যায়। তো এই বাইকটা কেনার উদ্দেশ্য কি ছিল? এই বাইকটা যখন আমি কিনি তখন কিন্তু যে হুন্ডা শাইন SP 125cc বাইকটা বেরোইছে, হ্যাঁ, আগের ভার্সন, যেটা পিছনে যে লাইটটা 160-র মতো করছে ওইটা হচ্ছে এখনকার ভার্সন। বাট আগেরটা যেটা ছিল ওইটা হচ্ছে যখন বের হয় তখন আমি হচ্ছে মার্কেটে গাড়ি কিনতে যাই, এবং আমি দারুণভাবে কনফিউজ ছিলাম, দারুণভাবে, যে আমি আসলে কোন বাইকটা নিব, এই ডিসকভার 125 নিব নাকি ওই নতুন ফিচার সম্বলিত FI ভার্সন স্মুথ ইঞ্জিন ওই বাইকটা নিব। এখন সর্বদিকে বিবেচনা করে আমার কাছে বারবার কেন জানি এই ডিসকভার বাইকটা টানতেছিল একটি কারণে, সেটা হচ্ছে কমফোর্ট, সিট কমফোর্ট। এখন আমি এর আগে হুন্ডা লিভো চালিয়েছিলাম 2 বছর, তো হুন্ডা লিভোতেও আসলে আমার ব্যাক পেইন হয়ে গেছিল। মানে বাইক ভাই জোস একটা বাইক, খুব স্মুথ ইঞ্জিন, দারুণ একটা বাইক, কিন্তু সমস্যা হচ্ছে কি আমার হচ্ছে ব্যাক পেইন হয়ে যায়, সাসপেনশন এত হার্ড, প্রচুর হার্ড। কিন্তু তখন একটা মাথায় এই বুদ্ধিটা আসে নাই, আমি যদি এই বাজাজ ডিসকভারের পিছনের যে শক সাসপেনশন, মানে নাইট্রক্স গ্যাস সাসপেনশন, সেটা যদি কিনে লাগাইতাম তাহলে কিন্তু জোস হইতো, আবার চাকাটাও মোটা লাগাইলেও জোস হইতো। কিন্তু আমার ওই কোম্পানি থেকে যেটা হয়ে আসে ওইটা রাখতেই ভালো লাগে। এখন চারিদিকে বিবেচনা করে দেখলাম যে এই বাইকটার চাকা কিন্তু যথেষ্ট মোটা, হ্যাঁ, 100 সেকশন 90/100 সেকশনের চাকা যথেষ্ট মোটা, যেটা পালসারের চাকা আগের ভার্সনের সেটা কিন্তু এটাতে দেওয়া আছে, আর সামনের চাকা যথারীতি অ্যাজ ইউজুয়াল। তো এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে নাইট্রক্স গ্যাস সাসপেনশন, সেটাও এই বাইকটাতে দেওয়া আছে। সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমার হচ্ছে, যেহেতু আমি রাইড শেয়ার করি মাঝে মাঝে,
এবং আমাকে মাঝে মাঝে বাড়ি যেতে হয় এবং বাইক দিয়ে আমি চলাফেরা করি, সবচেয়ে কমফোর্ট ফিল করি, আনন্দদায়ক ভ্রমণ ফিল করি। তো এই জন্য আমার বাইক নেওয়া লাগবে এবং বাইকটা একটু ভারীও লাগবে। তো এই ক্ষেত্রে 125 সিসির ভাই যতগুলো বাইক আছে বিশ্বাস করেন এই বাইকটা সবচেয়ে ভারী। এবং এই বাইকটা দিয়ে টু বি অনেস্ট, এই বাইকটা দিয়ে যদি আমি আরেক বাইককে ধাক্কা দেই, আমি এই বাইক দিয়ে একবার অ্যাক্সিডেন্ট করছিলাম, মানে ধাক্কার মধ্যে বলতে পারেন, একটা অ্যাপাচি আরটিআর। ওই বাইকটার পিছনে ব্যাকলাইট ট্যাকলাইট মানে মোটামুটি ভচকায় গেছে, আমার কিছুই হয় নাই, আমার এই বাইকের কোনো কিছু হয় না, জাস্ট এই হ্যান্ডেলটা বেঁকে গেছিল, এই হ্যান্ডেলটা বেঁকে গেছিল, এটা আবার টান দিয়ে সোজা করে দিচ্ছে। যাই হোক, এই বাইকটার মানে শক্তিশালী একটা বাইক এটা বলতে পারি, মানে অনেক শক্তিপোক্ত একটা বাইক। এই বাইকটা দিয়ে আমি প্রায় 150 কিলো রাইড করছি একটা না, এবং সাথে আমি ছিলাম, আমার সাথে পিলন ছিল, একটা বাচ্চা ছিল, তারপরে হচ্ছে আমার তো নিজের একটা ব্যাগ ছিলই, তারপরে হচ্ছে ওই আমার সাথে যে পিলন ছিল তারও একটা ব্যাগ ছিল, তার পিলনটা ছিল অবশ্যই আপনাদের ভাবি। তো তারপরে হচ্ছে বাড়ি যাওয়ার পরে, বাড়ি থেকে আসার সময় সেম জিনিসগুলো থাকার পরে অতিরিক্ত দুটো ব্যাগ ছিল শ্বশুর বাড়ি থেকে, ওই যে দুধের দুধ ভরে 10 কেজি দুধ দিয়েছিল, গরুর দুধ, তারপরে হচ্ছে আপনার আরো অনেক কিছু ছিল, আরো 2টা ব্যাগ। তো এতগুলো ওজন নিয়ে এই বাইকটা খুব সুন্দর মতো আমাকে নিয়ে আসতে পারছে। যদিও এগুলো নেওয়া রিস্ক, এগুলো নেওয়া ঠিক না, এতগুলো বাইক নিয়ে এই ছোট একটি বাইক ওজন বহন করা ঠিক না, তারপরেও এই বাইকটা পারছে ভাই। কারণ এই বাইকটা দিয়ে আমি যথেষ্ট স্পিডেই আসতে পারছি, প্রায় 70-80-তে আমি মানে রাইড করি। সিটিতে গেলে আমি সাধারণত 70-80-তে রাইড করি হাই রোডে, কারণ হাই রোডে আসলে এর নিচে রাইড করাটা আসলে যুক্তিসঙ্গত না, কারণ বাসের সাথে গাড়ির সাথে আপনি তাল মিলাতে হবে। যাই হোক, যেটা বোঝাচ্ছিলাম, এই বাইকটা কিন্তু সেই দিক থেকে খুব ভালো শক্তপোক্ত একটি বাইক। আরেকটা কথা আমি আপনাদেরকে বারবার মনে করে দিচ্ছি, আমি কোনো টাকা নিয়ে তেলবাজি করে চাটুকারিতা করে কোনো কোম্পানির হয়ে স্পন্সর হয়ে কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি না, এটা টোটালি আমার নিজের ব্যক্তিগত যে অভিজ্ঞতা হয়েছে এই বাইকটা থেকে, সেগুলো আমি আপনাদেরকে দিচ্ছি। প্রায় 1.5 বছর ধরে আমি এই বাইকটা চালাচ্ছি। তো এখন এই বাইকটা গেল মানে ভালো দিক একটা গেল যে অনেক শক্তপোক্ত। এখন আসি সাসপেনশনে, নাইট্রক্স গ্যাস সাসপেনশন। আমি যেদিন শোরুম থেকে এই বাইকটা কিনে বের হয়েছিলাম, ওই দিন মানে ফার্স্ট যে ফিলটা এইটা বলার মতো না। যখন আমি এর আগে হুন্ডা লিভো চালিয়েছিলাম, তারপর হিরো ইগনিটর চালিয়েছিলাম, তারপর যখন আমি এই বাইকটা চালালাম ভাই, বিশ্বাস করেন, যখন শোরুম থেকে বাড়াইছি, স্পিড ব্রেকার পার হয়েছে, আমার কাছে মনে হলো আমি মনে হয় মানে নাগরদোলায় উঠছি, একটা সুন্দর একটা বাম্প হইলো, মানে নাইট্রো গ্যাস সাসপেনশন আমার কাছে খুব ভালো ফিল লাগলো জিনিসটা। তো এটা স্বাভাবিক, আপনি যখন একটা বাইক থেকে আরেকটা বাইকে সুইচ করবেন এবং আপনার জিনিসগুলো টোটালি নতুন থাকবে, তখন কিন্তু আপনি গুড ফিল করবেন। তখন মনে হইলো যে না ঠিক আছে, হুন্ডা কেনার থেকে এটা মনে হয় ভালো হয়েছে। তারপরেও মন খারাপ ছিল, কারণ হুন্ডা হচ্ছে হুন্ডা হচ্ছে জাপানি ইঞ্জিন, স্মুথ একটা ইঞ্জিন, তারপরে হচ্ছে আপনার ফুয়েল এফিসিয়েন্সি এফআই ভার্সন, তারপরে ওখানটাতে ঘড়ি আছে, তারপরে হচ্ছে আরো অনেক কিছু আছে সুযোগ সুবিধা, যেটা এইটাতে না, এটাতে ঘড়ি নাই। তো যাই হোক, অনেক কিছু চিন্তা ভাবনা করে শুধুমাত্র কমফোর্টের দিকে চিন্তা করে এই বাইকটা নিয়েছিলাম। তারপরে হচ্ছে কি, এই বাইকটার ভালো দিক তো 2টা গেল, আর একটা ভালো দিক হচ্ছে তেল। এখন এই বাইকে হচ্ছে মাইলেজ, তেলে মাইলেজ যায় হচ্ছে ওভারেজ আপনার এভারেজ 60 থেকে 65। আপনি যদি হাই রোডে চালান, আপনি যদি সিটির ভিতরে চালান বা জ্যামজটের ভিতরে চালান, তাও আপনি ভাই 50 পাবেন। আর এই বাইকটা মানে গিয়ারের দিক থেকে বলতে গেলে এটা শক্তিশালী একটি বাইক। আপনি যখন এত ভারী ওজন নিয়ে আপনি টানবেন, তারপরে কখনো আপনার মনে হবে না যে এই বাইকটা আপনাকে মানে শক্তি, মানে আপনি দিচ্ছেন বাইকটা যাচ্ছে না, ল্যাগিংস হচ্ছে, এরকম মনে হবে না। আমি যদি আপনাকে একটু দেখাই, আমি এখন গিয়ার 4-এ আছে, দেখেন 4 নম্বর গিয়ারে আমি এই দেখেন ফোর্স করি, দেখেন গাড়িটা কিন্তু দৌড়াচ্ছে ভাই। এই দেখেন 4 নম্বর গিয়ার থেকে এই যে 63, 64, ও মাই গড 70 উঠে গেছে, প্রায় 70 উঠে গেছে। দেখ আমি অফ করে দেই, মানে স্লো করি, এই যে স্লো করলাম। এখন এই যে দেখলেন 4 নাম্বার গিয়ার থেকে যে আমি একবারে 70 উঠাই দিলাম ভাই। 4 নাম্বার গিয়ারে আমার কত ছিল জানেন? আমার স্পিড মাত্র 35। এই জিনিসটা আপনি অনেক বাইকে করতে পারবেন না। আপনি যদি হিরো এক্সট্রিম নেন,
হিরো এক্সট্রিম মেন আপনাকে গিয়ার রেশিও মানতে হবে। আপনার যে গিয়ার ওয়ানে হচ্ছে 15 না 20 স্পিড, তারপর গিয়ার 2, তারপর 3, এইভাবে যেতে হবে। হঠাৎ করে 4 নাম্বার গিয়ারে যায় আপনি 35-এ চালাবেন, তারপরে হঠাৎ করে পিক আপ টান দিয়ে উঠাই দিবেন 70-এ, এইটা কিন্তু হবে না, ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। আবার এফআই বাইকগুলোতেও এরকমই হয় ম্যাক্সিমাম, যে এখন যেগুলো বের হয়েছে দেখা গেছে যে ওই টান দিতে গেলে ইঞ্জিনের নকিং শব্দ হচ্ছে, এইটার মধ্যে এইসব জিনিস নাই। এটা খুব ভালো, এদিকে বলবো এটা। আর এটার আমার কাছে দুইটা দিকে সবচেয়ে বেশি খারাপ লাগছে। তো যাই হোক, তারপরে বলি টাঙ্কির অবস্থা ভাই, আমার 1.5 বছরে এখন পর্যন্ত কোনো জং মরিচা কোনো কিছু হয় নাই। আমি এটা খুলেও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, হয়তো বা নেক্সট ভিডিওতে দেখাবো, এই ভিডিওতে না। সেই জন্য অবশ্যই যারা নতুন আছেন, আজকে যারা ফার্স্ট, অবশ্যই আপনারা এই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যদি বেল আইকনে ক্লিক না করে থাকেন, মানে আমাকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, এবং বেল ঘন্টা একটা আইকন আছে ওখানে ক্লিক করে আপনারা কিন্তু এটাতে করে রাখেন, নোটিফিকেশনে অল দিয়ে রাখেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনি পেয়ে যান। তো এটা টাঙ্কি নিয়ে পরবর্তীতে ভিডিও দেবো। এখন বলি টাঙ্কির 1.5 বছরে আমার কিছু হয় না, টাঙ্কি অনেক শক্তপোক্ত। এখন যে দুইটা খারাপ দিক আছে আমার কাছে মনে হয়েছে, সে দুইটা বলি। আমি অনেকবার চিন্তা করছি এই বাইকটা বিক্রি করে দেবো, টু বি অনেস্ট, এই বাইকটা আমি রাখবো না, এই বাইকটা আমি আজকে বিক্রি করে দেবো। কিন্তু ভাই যখন আমি মানে একটু ঠান্ডা হয়েছে কুল, তখন আবার চিন্তা করি যে এই বাইকটা বিক্রি করে দিলে তো মানে কি নিব, এটা যে জিনিসটা দেয় ওটা তো অন্য বাইক দেয় না। এখন কোন দুইটা জিনিস দেয় না যার জন্য আমি বাইকটা বিক্রি করতে চাই, সেটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি। আমি হচ্ছে গতকালকে এই বাইকটা বিক্রি করার উদ্দেশ্যেও গতকালকে আমি গ্যারেজে গেছিলাম। গ্যারেজে যে আমি এটার হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করাইছি, তারপর হচ্ছে কিছুটা সমস্যা ছিল হচ্ছে আপনার গিয়ার ঠিক করাইছি, গিয়ার লিভারে ওটা ঠিক করাইছি, মোটামুটি ওয়াশ করাইছি, ভালো একটা পজিশনে নিয়ে আসছি বাইকটা সেল করার উদ্দেশ্যে। বাট তখন হচ্ছে মনে হলো যে আমি আরেকটু সার্চ করার পরে দেখলাম যে হোন্ডা এসপি 125 যে বাইকটা যারা চালাচ্ছে ম্যাক্সিমামের ফিডব্যাক হচ্ছে ভাই মাইলেজ দুর্দান্ত, মাইলেজ 70 পাচ্ছে, কেউ 60 পাচ্ছে, কেউ দারুণ একটা মাইলেজ। কিন্তু সমস্যা হচ্ছে বিভিন্ন সমস্যা, কারণ হচ্ছে কোমর ধরে যায়, ব্যথা হয়ে যায়, স্টিফনেস অনেক, কারণ হচ্ছে বাইকটা গিয়ার শিফটিং আটকায়া যায়, কারোর বাইকে মরিচা ধরছে, কারোর হচ্ছে ওই মিটারের সাথে মিটারে একরকম বলে, বাস্তবে আরেক রকম হচ্ছে না, মানে বিভিন্ন সমস্যা। আবার কেউ প্লাস্টিক কোয়ালিটি খারাপ। এইসব কারণে আমি চিন্তা করলাম এই বাইকটার মতো বিকল্প কি আছে যেটা এই বাইকটার যে ফ্যাসিলিটিগুলো আমি পাই সেটা দিবে। পরে দেখি যে বরঞ্চ এখন যেগুলো আছে এর থেকে খারাপ আছে, মানে ভালো কিছু থাকবে, কিছু খারাপ থাকবে। এখন এটার খারাপ দিকটা কি? এটার খারাপ দিক যেটা বলছিলাম, দুইটা খারাপ দিক আছে। 1 নাম্বার খারাপ দিক হচ্ছে এটার সিটের যে আকার আকৃতি, যে পজিশন, পিলিয়নের জন্য একদম 100% ওকে, পিলিয়ন বৈশা খুবই মজা পায়। কিন্তু সামনে যে বসে মানে যে রাইডার, আমি যে বসছি, আমার মতো হেলদি হলে, আপনারা যদি মোটামুটি একটু হেলদি হন, টু বি অনেস্ট বলতেছে, আপনারা মাইন্ড করেন না যদি বাংলায় বলি, আপনারা এই সাইডে বসেন, আপনাদের পাশার দুই পাশে এই মাঝখানের কিছু অংশ ছাড়া পাশার দুই পাশে বেশিরভাগই বাইরে থাকবে। এর কারণে যেটা হয়, সিট আপনার ওজনটা বাইরে পড়ার কারণে সিটটা আপনাকে নিচের থেকে, আপনার পাশার নিচের থেকে আপনাকে সিটটা হচ্ছে একটা ফোর্স করে বা একটা চাপ লেগে থাকার ফলে, বেশিরভাগ অংশ বাইরে থাকার ফলে আপনার দুই রানের মাঝখানে দিয়ে দুই পাশে দিয়ে চাপ লাগার ফলে ব্লাড সার্কুলেশন কম হয়। আর এই ব্লাড সার্কুলেশন কম হওয়ার কারণে আপনার হচ্ছে এই ব্যাক পেইন হইতে পারে, থোড়ায় ব্যথা হইতে পারে, মাজা কোমর ধরে যায়। আমার যেটা হয়, 1-1.5 ঘন্টা যদি আমি একটানা রাইড করি, সেই ক্ষেত্রে এটা হয়, তখন আর মন চায় না বাইকটা চালাই। তো এই একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে মোটামুটি খুব ভালো একটা প্রবলেম এই সিটের কারণে। আরেকটা প্রবলেম হচ্ছে ভাইব্রেশন। এই গাড়ি হচ্ছে আপনাকে ভাইব্রেশন দিবে। রয়্যাল এনফিল্ড দেখছেন না, কখনো চালাই নাই, বাট আমি শুনছি রয়্যাল এনফিল্ড নাকি ভাইব্রেশন দেয়। তো এই গাড়িটা আপনাকে মোটামুটি ভালোই ভাইব্রেশন দিবে। আপনি যখন 50-60 পর্যন্ত চালাবেন, মানে 50 পর্যন্ত চালাবেন মোটামুটি নর্মাল অ্যাজ ইউজুয়াল থাকবে। তারপরে 60 যখন উঠবেন একটু ভাইব্রেশন বেশি দিবে, তারপর 60 পার হলে তখন একটু কমে যায়।
বাট 70-80-তে আপনি যখন লং টাইম রান করবেন তখন কিন্তু আপনার হাতে একটা ঝিঝি আসবে, হাত পায়ে, মানে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে একটা ঝিঝি অনুভব করবেন। তো এই জিনিসটা আপনি যদি এটা মেনে নিতে পারেন তাহলে ইটস ওকে। এখন আমি মেনে নিছি, কারণ কি, কারণ হচ্ছে আমি চারিদিকে বিবেচনা করে রিসার্চ করে সবকিছু করে দেখলাম এই বাইকটাই ঠিক আছে। কারণ এই বাইকটা আমি আরো 10 থেকে 15 বছর ইচ্ছা মতো চালাতে পারবো, কিছুই হবে না, কিছুই হবে না। টু বি অনেস্ট, এখন পর্যন্ত এই বাইকটা অনেকেই রাইড করতেছে সেই মামদার তামল থেকে, এখন পর্যন্ত কিছু হয় নাই। জাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে লাভ হচ্ছে, ফাইন্যান্সিয়াল ভাবে লাভ হচ্ছে। অনেক কিছু আপনারা কম দামে পেয়ে যাবেন এর যন্ত্রাংশ। নতুন এফআই টেফআই যেগুলো বের হয়েছে ভাই, এইসব জিনিস মাত্র শুরু হইতেছে, মাত্র এগুলোর যুগ শুরু হচ্ছে, এখন পর্যন্ত ভালো মতো হয় নাই। আরো 2-4-5 বছর গেলে বোঝা যাবে কোন বাইকটা পারফেক্ট, কোন বাইকটা পারফেক্ট না। তো এখন যারা কিনতেছেন সাবধানে কিনেন, আর যারা কিনেন নাই তাদেরকে বলবো কিছুদিন পরে ওয়েট করেন, মানুষের ফিডব্যাক নেন, আরো মানুষ ফিডব্যাক দিবে, সেগুলোর ইউজার এক্সপিরিয়েন্স দেখেন, তারপরে বাইকটা কিনেন। তো এইটাই ছিল মূল ঘটনা। ওভারঅল এই বাইকটা ঠিক আছে। এখন শুধুমাত্র আপনাকে এই দুটো জিনিস একটু কমফোর্ট করতে হবে। সিট হয়তো বা আমি করতে পারি, একটু মডিফাই করতে পারি, বা আমি একটু দেখতে পারি সিট কুশন নিয়ে বিভিন্ন কিছু করে, যে সিটের যে বিষয়টা একটু মোটা টোটা করে দেখতে পারি, তাহলে হয়তো বা কমে যাবে। আর ভাইব্রেশনের যে বিষয়টা, সেটা হচ্ছে এই বাইকের নেচার। এই বাইকটা আপনি হচ্ছে রেডি পিক আপ আছে, আপনি যখন একটা বাইকের টান দিবেন সেটা একটা পিক আপ লাগবে, রেডি পিক আপ লাগবে। আপনি হুটহাট টান দিতে রেডি পিক আপ লাগে। এই বাইকটা নিজেও অনেক ভারী একটা বাইক, আমার মতো 90 কেজি ওজনের মানুষ এসে চালাইতেছে, তার উপরে পিলন থাকে, তার উপরে অনেক কিছু থাকে। তো এই বাইকটা তো টান দিলে স্বাভাবিকভাবেই সে একটা ফোর্স ক্রিয়েট হবে, একটা ভাইব্রেট হওয়া স্বাভাবিক। তো সেইটা আসলে মেনে না নিতে পারলে তো কিছু করার নাই। তো সেটা মেনে নিয়ে আমি এখন বাইকটা রেখে দেবো, কারণ বাইকটা আর সেল করবো না। হইতে পারে এরকম যে সামনের থেকে এই বাইকগুলোর বাংলাদেশে আসবে না, বা সরকারিভাবে এফআই নিবন্ধন থাকবে, শুধুমাত্র এফআই হবে, এইগুলো হবে না। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি বাইকটা আসলে একটা পয়সা আসল বাইক। এখানে অনেক পাঠাও রাইডাররা বসে আছে। ভাই রাইড নাই, এখানে সব পাঠাও রাইডাররা বসে আছে রাইড নেওয়ার জন্য, একটু দেখাইলাম। তো যেটা বলতেছিলাম ভাই, তো যারা আসলে কিনতে যাচ্ছেন হিরো এক্সট্রিম, ইউজার রিভিউ দেখেন, অনেক রিভিউ দেখেন। আমার কথা, মুখের কথা বিশ্বাস করার দরকার নাই, ইউজার রিভিউ দেখেন, তারপরে কিনেন। ওই চাকচিক্য সৌন্দর্য এবং স্টাইলিশ এফআই টিফআই এগুলো শুনে দৌড় দেওয়া যায়, ঝাপ করে কিনে তারপরে হচ্ছে কাঁপায় যায় না, হ্যাঁ, ঝাপ করে কিনে হাঁপায় যায় না, তখন দেখা গেছে বাইক ঠিক করতে করতে আপনার অবস্থা খারাপ। তো সেটাই বলবো যে যারা এই বাইকটা আছে যাদের কাছে, তারা তো লাকিলি ভালো আছেন আশা করি। আর যাদের কাছে নাই, তারা যারা বাইক কিনবেন তারা একটু সাবধানে দেখে শুনে কিনেন, কারণ এফআই বাইকে এখন এই মুহূর্তে ঝামেলা চলতেছে। আসলে একটা কথা আছে যে যত গুড় তত মিষ্টি। আপনি যত টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে কিনবেন তত ভালো জিনিস পাবেন, অল্প দামে ভালো জিনিস পাওয়া খুব মুশকিলের ব্যাপার। হ্যাঁ, তো যারা আপনাদেরকে স্বপ্ন দেখায় অল্প দামে আপনার এফআই পাচ্ছেন, এবিএস পাচ্ছেন, এটা পাচ্ছেন, ওটা পাচ্ছেন, আসলে তাদের লাভ ছাড়া তো দেবে না। আর কোম্পানির চাকচিক্য রংচং মাখানো কথায় ভুলেন না ভাই, নিজের লস। আপনি কোম্পানি তো আর আপনাকে বিক্রি করার জন্য আপনাকে অনেক কিছু বলবে, আপনাকে আকর্ষণ করার জন্য তাদের, এটা তো তাদের একটা মানে ফন্দি আপনাকে এখানে ইনভলভ করানোর জন্য। সো তাদের ফন্দিতে কেন আটকাবেন? আপনি নিজে ইউজার এক্সপিরিয়েন্স করেন, তারপরে নেন। আমার ইচ্ছা আছে একটা ছোট বাইকও নেওয়ার। ছোট বাইক বলতে এটা তো এমনি ছোট বাইক 125, তারপরেও একটা 100cc সেগমেন্টের। তো হয়তো বা নিতে পারি। আমি অনেক দেখাশোনা করতেছি কোন বাইকটা সবচেয়ে রিয়েলিবিলিটি ভালো, কোন বাইকটা সবচাইতে খরচ কম, কোন বাইকটার নিলে একদম পয়সা উসুল। তো এরকম কোনো বাইক যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করেন বা সাবস্ক্রাইব করেন। আশা করি ভালো থাকবেন, ভালো ফিডব্যাক পাবেন। আর কোনো দালালি আমি করি না, সো দালালরা সাবধান। আর কোনো স্পন্সর আমি করি না। আর যারা স্পন্সর করাতে চান তারা অবশ্যই সাবধানে করাবেন, কারণ ভালো মালামাল যদি না দেন তাহলে আমি সেটার খারাপ গুণাগুণ প্রকাশ করে দেবো। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।